আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। বিবিএ সেকেন্ড ইয়ারের আজকে ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিসের ক্লাস। এখানে আমি ইনকাম ট্যাক্সের উপরে ক্লাসগুলো নিচ্ছি। আমাদের টপিক ছিল রিলেভেন্ট স্ট্যাটিউটরি ডেফিনিশনস অ্যান্ড ইম্পর্টেন্ট কনসেপ্টস। এর আগে আমি আরও দুটো ক্লাস নিয়েছি এটার উপরে, সেখানে আমরা ইনকাম ট্যাক্সের অনেক ইম্পর্টেন্ট বিষয় এবং কনসেপ্টসগুলো জেনেছি। আজকে এটা আমাদের থার্ড ক্লাস এবং আমি আজকে এই টপিকটা এখানে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এটাতে তোমরা লগ ইন করলে আজকের যে ক্লাসের স্লাইডের প্রেজেন্টেশনগুলো এইগুলো তোমরা পেয়ে যাবে, স্লাইডের কপিগুলো পেয়ে যাবে। আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এখানে একদম 22 নাম্বার থেকে আমি শুরু করেছি, 21 নাম্বার পর্যন্ত এর আগে আমরা দুটো ক্লাসে শেষ করেছি। তাহলে আমাদের 22-তে আছে নন রেসিডেন্ট, সেকশন 242। এখানে দেখো নন রেসিডেন্ট বলা হচ্ছে, নন রেসিডেন্ট মিনস আ পারসন হু ইজ নট আ রেসিডেন্ট। তাহলে যিনি রেসিডেন্ট নন তিনি নন রেসিডেন্ট বা অনাবাসিক, যিনি আবাসিক নন তিনি অনাবাসিক। খুব সিম্পল একটা ডেফিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম সব ডেফিনেশন এরকম সহজ হলে তো খুব মজা হতো, তাই না? আসলে বিষয়টা হলো এই রেসিডেন্টকে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, আমরা যখন জেনে নিব যে রেসিডেন্টকে, তাহলে যে রেসিডেন্ট না বা যিনি আবাসিক নন তিনি অনাবাসিক। আমাদের সেকশন 255-এ আমরা রেসিডেন্টের এই ডেফিনেশনটা পাবো। এটা আর কয়েকটা ডেফিনেশনসের পরেই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তখন আমরা দেখে নিব রেসিডেন্টকে, তাহলে রেসিডেন্ট যিনি না তিনি নন রেসিডেন্ট। এবং আমার যেটা মনে হয় যে পরীক্ষা এক্সামে যদি তোমাদের এই নন রেসিডেন্টের এটা জানতে চাওয়া হয়, তাহলে একটু এই লাইনটা লেখার সাথে সাথে, এই ডেফিনেশনটা দেওয়ার সাথে সাথে রেসিডেন্ট কি, কাকে আমরা রেসিডেন্ট বলছি সেটা একটু এক্সপ্লেন করে দিলে বোধহয় ভালো হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এরপরে বলছে পারকুইজিট, তাহলে বেতন পূরক। তাহলে বেতনের সাথে আমরা আনুষঙ্গিক আরও যে এমপ্লয়কে প্রদান করছেন বেনিফিট বা কোনো অ্যামাউন্ট, সেটাকে আমরা পারকুইজিট বলছি। তাহলে এটা সেকশন 245-এ আছে। তাহলে পারকুইজিট দেখো কি বলছে, পারকুইজিট মিনস any payment made to an employee by an employer in the form of cash or any other form। তাহলে এমপ্লয়িকে প্রদান করছেন যে কোনো পেমেন্ট, সেটা ক্যাশে হতে পারে অথবা অন্য কোনো ফর্মে হতে পারে, সেটাকে আমরা পারকুইজিট বলছি। তাহলে এক্সক্লুডিং, এটার মধ্যে কিছু কিছু জিনিসগুলো আমরা এক্সক্লুড করে দিব। সেটা কি কি দেখো, বেসিক স্যালারি মূল বেতন, ফেস্টিভ্যাল বোনাস উৎসব বোনাস, ইনসেন্টিভ বোনাস নট এক্সিডিং 10% অফ দ্য ডিসক্লোজ প্রফিট অফ রিলেভেন্ট ইনকাম ইয়ার। তাহলে আমাদের প্রণোদনার বোনাস, এবং সেটার জন্য একটা শর্ত বলে দিয়েছে যে এটা ডিসক্লোজ প্রফিট অফ দ্য রিলেভেন্ট ইনকাম ইয়ারের 10%-এর বেশি হবে না। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি একটু বোঝাতে চাই, এখানে এক্সাম্পলে দেখো বলা আছে যে প্রফিট অফ রিলেভেন্ট ইনকাম ইয়ার, কোন একটা কোম্পানি প্রফিট অফ দ্য রিলেভেন্ট ইনকাম ইয়ার হলো 1 লাখ টাকা, তাহলে 10% অফ প্রফিট হবে 10,000 টাকা। তাহলে আমাদের এই ইনসেন্টিভ বোনাস, যেটাকে আমরা পারকুইজিট বলবো না, সেটা ইনসেন্টিভ বোনাসটা হলো ইকুয়াল টু অর লেস দেন 10,000, মানে 10,000-এর বেশি হতে পারবে না, সমান হতে পারবে অথবা কম হতে পারবে। তাহলে এই ইনসেন্টিভ বোনাসটা যদি এই পরিমাণে হয়, তাহলে সেটাকে আমরা পারকুইজিট বলছি না, এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আছে এরিয়ার স্যালারি, মানে বকেয়া বেতন, অ্যাডভান্স স্যালারি, অগ্রিম বেতন, লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট হলো একজন এমপ্লয়ি আর্ন লিভ বা অর্জিত ছুটি যখন অর্জন করছেন, তখন এই ছুটিটাকে সে ভোগ করতে পারে অথবা এটাকে ক্যাশ করতে পারে। এই ছুটির বিপরীতে সে গড় বেতন অথবা অর্ধ গড় বেতনে সে একটা পেমেন্ট বা অ্যামাউন্ট রিসিভ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি লিভ এনক্যাশমেন্ট। ঠিক আছে, এরপর আছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, এলএফএ। এটাকে আমরা শ্রান্তি বিনোদন ভাতা বলা হয়। এমপ্লয়ার যখন এমপ্লয়ের বিশ্রামের কথা চিন্তা করে তাকে বাধ্যতামূলকভাবে বিশ্রামে পাঠানো হয়, এবং এই সময়টাকে কাটানোর জন্য, এই বিশ্রামের সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এমপ্লয়কে একটা অ্যামাউন্ট প্রদান করেন। সেটা হতে পারে বছরে একবার অথবা 2-3 বছরে একবার, যেভাবে প্রয়োজন মনে করেন। তাহলে এই যে বিনোদনটা কাটানোর জন্য বা শ্রান্তি বিনোদনের জন্য যে ভাতাটা দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স বা এলএফএ। এবং আছে ওভারটাইম, তা অতিরিক্ত সময় অফিসে অতিরিক্ত সময়ের কাজ করার জন্য যেই পেমেন্টটা পাচ্ছে। তাহলে এগুলো বাদে, যেগুলো আমরা দেখলাম, এগুলো বাদে আর বাকি যে পেমেন্টটা, সেটা ক্যাশে হতে পারে বা অন্য কোনো ফর্মে হতে পারে, সেটা এমপ্লয়কে প্রদান করলে তাকে আমরা পারকুইজিট বলছি। এরপরে এখানে দেখো পারকুইজিটের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম বন্ড বাই দ্য এমপ্লয়ার।
তাহলে এমপ্লয়ার যদি এমপ্লয়ির অথবা এমপ্লয়ের স্পাউসের অথবা তার উপর ডিপেন্ডেন্ট চাইল্ডের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাবদ কিছু প্রদান করে, তাহলে সেটাকে আমরা পারকিউসিভ বলছি। এরপরে বলছি এন্টারটেনমেন্ট অথবা কনভেন্স অ্যালাউন্স, এগুলো মেডিকেল অ্যালাউন্স হতে পারে, শিক্ষা ভাতা হতে পারে, তাহলে এগুলোকে আমরা পারকিউসিভ বলছি। ঠিক আছে, তাহলে এরপরে টুতে দেখো আমরা কি বলছি। টুতে বলা হচ্ছে যে এনি বেনিফিট ওয়েদার কনভার্টেবল ইনটু মানি অর নট প্রোভাইডেড টু অ্যান এমপ্লয় বাই অ্যান এমপ্লয়ার কল বাই হোয়াট এভার নেম। তাহলে এমপ্লয়ার এমপ্লয়িকে দিচ্ছে এমন কোনো সুবিধা যেটা মানিতে কনভার্ট করা যাচ্ছে, রূপান্তর করা যেতেও পারে, নাও যেতে পারে, এবং এটা হোয়াট এভার নেম, যে কোনো নামে এটা পরিচিত হতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি পারকিউসিভ। তাহলে আদার দেন কোন জিনিসগুলো আসবে না, দেখো কোন বেনিফিটগুলো আসছে না। কন্ট্রিবিউশন টু দ্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভ পেনশন ফান্ড, অ্যাপ্রুভ গ্র্যাচুইটি অ্যান্ড অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড। তাহলে এগুলো বাদে আমরা যে বেনিফিটগুলো এমপ্লয়িকে দিচ্ছে সেটাকে আমরা পারকিউসিভ বলছি। যেমন উদাহরণ দেখো, আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন হাউস ফর ফ্রি অর অ্যাট কনসেশন। এমপ্লয়ার যদি এমপ্লয়িকে বিনামূল্যে মানে বিনা ভাড়ায় অথবা কনসেশন রেটে বাসস্থানের সুবিধা করে দেয়, তখন তাকে আমরা পারকিউসিভ বলছি। অথবা কার ফর পার্সোনাল ইউজ, তার পার্সোনাল ইউজের জন্য কার প্রোভাইড করলো, হাউস সার্ভেন্ট প্রোভাইড করলো, গার্ডেনার প্রোভাইড করলো, তাহলে এগুলোকে আমরা পারকিউসিভ বলবো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম যে পারকিউসিভ কি, বেতন পুরো। এরপর আসো পার্সন। আমরা পার্সন ব্যক্তি কাকে বলবো। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি আমরা যে এসএসসি করদাতার শ্রেণী বিভাগের এটা একটা বেসিস। ঠিক আছে, এটার উপর বেসিস করে আমরা করদাতা বা এসিকে আমরা শ্রেণী বিভাগ করে থাকি। তাহলে দেখো পার্সন কি বলছে, পার্সন ইনক্লুডস অ্যান ইন্ডিভিজুয়াল, একক ব্যক্তি, ন্যাচারাল পার্সন, সেটা মেল ফিমেল হতে পারে, মেজর মাইনর হতে পারে, লুনাটিক পার্সনও হতে পারে। এরপরে বলেছে আ ফার্ম। তাহলে আমাদের পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে ফার্মকে যেভাবে ডিফাইন করা হচ্ছে সেটা হলো এখানে ফার্ম। অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সনস, কিছু ব্যক্তি, কয়েকজন ব্যক্তি যদি কোনো উদ্দেশ্য বা কোনো কাজের জন্য একটা অ্যাসোসিয়েশন করে, তাহলে সেটা আমাদের পার্সনস। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হিন্দু যৌথ পরিবার। আর ট্রাস্ট, যদি ট্রাস্ট গঠিত হয়। আ ফান্ড, ঠিক আছে, একটা ফান্ড গঠিত হলো। লোকাল অথরিটি, যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড হতে পারে, ডিস্ট্রিক্ট বোর্ড হতে পারে, ঠিক আছে, লোকাল অথরিটি। কোম্পানি, তাহলে কোম্পানি অ্যাক্ট 1913 কোম্পানিকে যেভাবে ডিফাইন করা হয়, তাহলে সেটা আমাদের এখানে কোম্পানি। অ্যান এন্টিটি, সত্তা, যদি কোনো এন্টিটির কন্ট্রাক্ট সাইন করার ক্যাপাবিলিটি থাকে, সেখানে সে অব্লিগেশন তৈরি হচ্ছে, সে পেমেন্ট করছে, তাহলে সেটা আমাদের জন্য ইন্ডিভিজুয়াল বা পার্সনস, সেটা আমাদের জন্য পার্সনস। অ্যান্ড এভরি আদার আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এবং অন্যান্য কোনো কৃত্রিম সত্তা, যেমন ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, বিআরটিসি হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে পার্সনসগুলোকে ডিফাইন করলাম, এইভাবে কিন্তু আমরা এসএসসিকে মানে করদাতা কাকে আমরা ডিফাইন করব, কাকে আমরা করদাতা হিসেবে গণ্য করব, এভাবে আমরা সেই ক্লাসিফিকেশনটা করতে পারি। আচ্ছা, তাহলে এরপরে আসি আমরা পরের স্লাইডে চলে যাই। বলা হয়েছে কি প্রফিট ইন লিউ অফ স্যালারি, সেকশন 250। প্রফিট ইন লিউ অফ স্যালারি ইনক্লুডস, এটার মধ্যে কি আছে দেখো, কি কি আমরা এটার মধ্যে নিয়ে আসবো। যেমন সাবক্লজ এতে বলেছে দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন ডিউ টু অর রিসিভ বাই অ্যান এসএসসি ফ্রম হিজ এমপ্লয়ার at or in connection with the termination of or the modification of any terms and condition relating to his employment। তাহলে একজন এমপ্লয়ের টার্মিনেশনের সময় অথবা তার এমপ্লয়মেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনের যদি কোনো চেঞ্জ বা মডিফিকেশন হয়, সেই সময় সে এমপ্লয়ারের কাছ থেকে যেই অ্যামাউন্টটা কম্পেনসেশন হিসেবে পাচ্ছে, তাকে আমরা প্রফিট ইন লিউ অফ স্যালারি বলবো। আচ্ছা, সাবক্লজ বিতে দেখো কি আছে, বলছে এনি পেমেন্ট ডিউ টু অর রিসিভ বাই অ্যান এসএসসি ফ্রম আ প্রভিডেন্ট or other fund to the extent to which it does not consist of contribution by the SSC and the interest on such contribution। তাহলে প্রভিডেন্ট ফান্ড বা আদার কোনো ফান্ড থেকে যে প্রাপ্তিটা হচ্ছে, যে পেমেন্ট ডিউ অথবা রিসিভড হচ্ছে, মানে প্রাপ্য বা প্রাপ্ত হচ্ছে, তাকে আমরা এমপ্লয়কে দিচ্ছে, তখন তাকে আমরা প্রফিট ইন লিউ অফ স্যালারি বলছি। এখন সেটার মধ্যে ডাজ নট কনসিস্ট অফ, দেখো বলেছে যে কন্ট্রিবিউশন বাই দ্য এসএসসি অ্যান্ড দ্য ইন্টারেস্ট অন ইট। তাহলে একটা উদাহরণ আমি দেখো এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে একজন এমপ্লয়ি যদি বেসিক স্যালারি হয় 60,000 টাকা, তার প্রভিডেন্ট ফান্ডে যদি 10% আমরা ডিডাক্ট করে তার প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করা হয়, তাহলে আমরা দেখছি কন্ট্রিবিউট টু পিএফ বাই এমপ্লয়ি, মানে এমপ্লয়ি যদি এসএসসি হয়, তাহলে আমরা এমপ্লয়িকে বলছি 10% অফ বেসিক স্যালারি, মানে হলো 6,000 টাকা।
তাহলে 60,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিয়ে আমরা তাকে 54,000 বা 54,000 টাকা সে টেক অফ মানি হিসেবে তাকে সে নিয়ে যাবে, বেতন নিয়ে যাবে। আর কন্ট্রিবিউশন টু পিএফ বাই এমপ্লয়ার, অধিকাংশ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয় যতটুকু কন্ট্রিবিউট করে এমপ্লয়ার ততটুকু কন্ট্রিবিউট করে, তাহলে এমপ্লয়ারও কন্ট্রিবিউট করছে 6,000 টাকা। তাহলে এই দুটো কন্ট্রিবিউশন, একটা কন্ট্রিবিউশন হচ্ছে এমপ্লয় কন্ট্রিবিউট করছে, আরেকটা হলো এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে। তাহলে এই দুটো কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা প্রথম যে কন্ট্রিবিউশনটা এমপ্লয় মানে এসএসসি যদি বলি, তাহলে এসএসসির যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু আমাদের প্রফিট ইন লিউ অফ স্যালারি নয়। আমাদের প্রফিট ইন লিউ স্যালারি হবে হলো কন্ট্রিবিউশন বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার এটা তো হবেই না প্রফিট লিউ অফ স্যালারি, কারণ এটা তো প্রফিটে এমপ্লয়ারেরই বেতন বা এসএসসির বেতনের একটা অংশ তাকে কর্তন করে তার ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে সেভিংস হিসেবে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু এমপ্লয়ার যে অতিরিক্ত প্রদানটা করছেন, কন্ট্রিবিউশনটা করছেন, এটা হলো আমাদের প্রফিট ইন লিউ অফ স্যালারি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্রফিট ইন লিউ অফ স্যালারি কি হবে। এরপর আসো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে দেখো বলছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড মিনস আ প্রভিডেন্ট ফান্ড which has been and continues to be recognized by the commissioner in accordance with the provision of part B of the first schedule। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর আওতায় বা অধীনে ফার্স্ট শিডিউল, ইনকাম অর্ডিন্যান্সের ফার্স্ট শিডিউল পার্ট বিতে যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী কমিশনার অফ ট্যাক্সেস যেই কোম্পানির প্রভিডেন্ট ফান্ডকে রিকগনাইজ করছে বা অনুমোদন করছে সেটাই আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, আমরা দেখো এখানে আমি দেখিয়েছি যে প্রভিডেন্ট ফান্ডকে আমরা আসলে তিনটা ক্যাটাগরিতে প্রথমে ভাগ করে নিয়েছি। তিনটা ক্যাটাগরি আমরা পাই প্রভিডেন্ট ফান্ডে। যেমন প্রথমে আছে স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড, এরপর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এরপর আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আসলে আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের সাথে আর বাকি দুটো প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে একটু জেনে নিই যে বিষয়টা কি। যদিও এটা আমরা ইনকাম যে আমাদের ইনকাম ফ্রম স্যালারি যে চ্যাপ্টারটা পড়বো সেখানে আমরা কিন্তু আরও ডিটেলসে পড়বো। আচ্ছা, এখানে স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড এটা আমরা দুটো রকম পাবো। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তার গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য যে প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করছে সেটাকে আমরা স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড বলছি। এখানে দুটো রকম আমরা পাবো, দুটো ক্যাটাগরি আমরা পাবো। একটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ড হলো গভর্নমেন্টের যেসব এমপ্লয়ি পেনশনের সুবিধা পাচ্ছেন তাদের জন্য যে প্রভিডেন্ট ফান্ডটা মেনটেন করা হয় সেটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এখানে শুধুমাত্র এমপ্লয়ের কন্ট্রিবিউশনে মানে গভর্নমেন্ট এমপ্লয়ের কন্ট্রিবিউশনে এই প্রভিডেন্ট ফান্ডটা গঠিত হচ্ছে। এখানে গভর্নমেন্ট আলাদা করে কোনো কিছু কন্ট্রিবিউট করছে না, এটাকে আমরা বলছি জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এটা হলো গভর্নমেন্টের যেসব এমপ্লয়ি পেনশন সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড মেনটেন করা হয়। এবং এখানে এমপ্লয়ের কন্ট্রিবিউশনের সাথে সাথে গভর্নমেন্টেরও একটা কন্ট্রিবিউশন আছে এই প্রভিডেন্ট ফান্ডটা গঠন করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা তো অবশ্য জানি যে আমাদের অধিকাংশ গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশন সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাদের জন্য আমরা সাধারণত এখানে আমরা দেখবো যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা তার মেনটেন করা হচ্ছে। তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম এটা স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জেনে নিলাম। এরপরে আসো দেখো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে এই যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে কিছু কন্ডিশন বলে দেওয়া হয়েছে যে এই কন্ডিশনগুলো ফুলফিল করলে কমিশনার অফ ট্যাক্সেস তিনি এটা ঘোষণা করে দিবেন যে এই প্রভিডেন্ট ফান্ডটা রিকগনাইজ কিনা। যেমন কন্ডিশনের মধ্যে কি হতে পারে, যেমন এমপ্লয়িকে বাংলাদেশে কর্মরত হতে হবে, যে এমপ্লয়ের আন্ডারে কাজ করছে সেই প্রতিষ্ঠানের হেড অফিসের কার্যক্রম বাংলাদেশে বা প্রিন্সিপাল অফিসটা হেড অফিসটা বাংলাদেশে অবস্থিত হতে হবে। এছাড়াও এমপ্লয়ের বেতন থেকে একটা সার্টেন পার্সেন্টেজ কর্তন করে প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হবে এবং সমপরিমাণ অর্থ এমপ্লয়ারকেও জমা দিতে হবে। তারপরে আছে মনে করো এমপ্লয়ার অবশ্যই সে প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবে না এবং এই যে প্রভিডেন্ট ফান্ডটা 2 বা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হতে হবে। ঠিক আছে, এবং এমপ্লয়ি যখন জবটা লিভ করবে তখন সে এই কন্ট্রিবিউশন এই প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যা কন্ট্রিবিউশন সে করেছে বা যা তার জন্য জমা হয়েছে এটা কন্ট্রিবিউশন প্লাস ইন্টারেস্ট সহ সেটাকে তাকে প্রদান করে দিতে হবে। এরকম ইত্যাদি আরও অনেক আমরা পাবো এবং এটা এনবিআর আরও নতুন করে তারা দিয়েও দিতে পারে কন্ডিশনগুলো। তাহলে এই কন্ডিশনগুলো পূরণ করলে আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বলবো তাকে। ঠিক আছে, এরপর আছে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড।
তাহলে স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড এবং রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এর মধ্যে যদি না পড়ে তাহলে সেটাই হলো আমাদের আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তাহলে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এখানেও এমপ্লয়ি এবং এমপ্লয়ারের কন্ট্রিবিউশনে প্রভিডেন্ট ফান্ডটা গঠিত হচ্ছে। তবে ডিফারেন্সটা হলো যে এখানে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটাকে আমরা প্রফিট ইন লিউ অফ স্যালারি বলতে পারছি না। এখানে যেটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমরা বলতে পারবো যে এটা অর্থাৎ মানে এটার অর্থ হলো যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা এটা তার স্যালারির সাথে অ্যাড হয়ে যায়, কিন্তু আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা, নিয়োগকর্তার যে কন্ট্রিবিউশনটা, এটা তার স্যালারির সাথে অ্যাড হবে না। এটা হবে এমপ্লয়ি যখন জবটা লিভ করবে তখন সে প্রভিডেন্ট ফান্ড বাবদ যে অর্থটা পাবে সেখান থেকে তার কন্ট্রিবিউশনটা বাদ দিয়ে বাকিটা তার ইনকাম হিসেবে যোগ হবে। কিন্তু প্রতি বছরের যে ইনকাম ট্যাক্স দিচ্ছে তখন সেটাকে কিন্তু আমরা এই অংশটুকু, এমপ্লয়ার অংশটুকু আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট করছি না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রভিডেন্ট ফান্ড। আমাদের এটা জানাটা জরুরি কেন? আমাদের এই যে রিকগনাইজ, একে তো আমরা বললাম যে ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য এটা জরুরি, এছাড়াও আমাদের এই রিকগনাইজ স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য এসএসসি কিন্তু একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পায় অথবা ট্যাক্স ক্রেডিট বা ট্যাক্স রিবেট পাচ্ছে, যেটা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের জন্য আনফর্চুনেটলি পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের এই জন্য এটা জানা জরুরি। তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম, যেটা আমি বলেছি যে আমাদের যে ইনকাম স্যালারি আছে, যে ইনকাম ফ্রম স্যালারি যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আরেকটু বিশদভাবে জেনে নিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসো এই সেই রেসিডেন্ট, আবাসিক। ঠিক আছে, তাহলে আমরা এখন জেনে নিব রেসিডেন্টকে। এখানে দেখো রেসিডেন্ট একদম প্রথম যে কথাটা বলেছে, রেসিডেন্ট ইন রেসপেক্ট অফ এনি ইনকাম ইয়ার, এনি ইনকাম ইয়ার। তাহলে একজন ব্যক্তি রেসিডেন্ট হবেন কি হবেন না, রেসিডেন্ট হবেন না নন রেসিডেন্ট হবেন, সেটা ডিপেন্ড করছে ওই ইনকাম ইয়ারে তার স্ট্যাটাসের ওপর, তার অবস্থানের ওপর। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি একটি ইনকাম ইয়ারে যদি আবাসিক হন, অন্য ইনকাম ইয়ারে তিনি অনাবাসিকও হতে পারেন। ঠিক আছে, তাহলে দেখো কি শর্তগুলো থাকতে হবে বা কি কন্ডিশন ফুলফিল করব। ইন অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ বিন ইন বাংলাদেশ ফর আ পিরিয়ড অফ অর ফর পিরিয়ড অ্যামাউন্টিং ইন অল, মানে একাধারে হতে পারে অথবা একসাথেও হতে পারে, মানে পুরো বছর জুড়েও হতে পারে। 182 days or more in that year। তাহলে কোনো একটি ইনকাম ইয়ারে, এই যে ইনকাম ইয়ার, কোনো একটি ইনকাম ইয়ারে একজন ব্যক্তি যদি 182 দিন অবস্থান করে, এক নাগারে হতে পারে বা অথবা পুরো এক বছরের মধ্যে হতে পারে, 182 দিন অবস্থান করেন বা তার বেশি সময়, 182 দিন হলো মিনিমাম, তার বেশি সময়, তাহলে তাকে আমরা আবাসিক বলবো, রেসিডেন্ট বলবো। আচ্ছা, 2 নম্বরে দেখো, তার মানে 182 দিন যিনি অবস্থান করতে পারেন নাই তার জন্য আরেকটা ক্লজ আছে, যেমন বলছে যে ফর আ পিরিয়ড অফ or periods amounting in all to 90 days for or more in that year। তাহলে ইনকাম ইয়ারে 90 days সে অবস্থান করেছে। Having previously been in Bangladesh for a period of or periods amounting in all to 365 days or more during 4 years preceding that year। অর্থ হলো কি যে সে ওই ইনকাম ইয়ারে 90 days অবস্থান করবে এবং তার পূর্ববর্তী 4 বছরে সে 365 days অবস্থান করবে প্লাস। ঠিক আছে, দুটো শর্তই পূরণ করতে হবে। তাহলে এখানে আমাদের 365 days হলো প্রিসিডিং, আর ওই ইনকাম ইয়ারে 90 days। ঠিক আছে, 90 days মিনিমাম অথবা মোর, মানে কি আমাদের 182 days যখন সে অবস্থান করছে না, তবে তার কম হলে, তার একদিন কম হলেও তখন আমরা সেকেন্ড ক্লসে চলে যাব। তাহলে এটা আমাদের জন্য, এটা কাদের জন্য? এটা হলো ইন্ডিভিজুয়ালের জন্য। হ্যাঁ, একজন ইন্ডিভিজুয়ালের জন্য, একজন ইন্ডিভিজুয়ালকে আমরা আবাসিক বা অনাবাসিক যখন কিভাবে আমরা বলবো সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে দেখো আছে এক ফার্ম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম অর আদার অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাদের জন্য আমরা কিভাবে তাকে আবাসিক অনাবাসিক ঘোষণা করছি। দ্য কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হুজ অ্যাফেয়ার্স ইজ সিচুয়েটেড হোললি অর পার্টলি ইন বাংলাদেশ ইন দ্যাট ইয়ার। তাহলে ওই বছরে ওই ইনকাম ইয়ারে এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সনস, তাদের কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের কার্যক্রম, হ্যাঁ কার্যক্রমটা বাংলাদেশে হোললি এবং পার্টলি, হোললি হতে পারে পার্টলি হতে পারে, বাংলাদেশে হতে হবে, তাহলে তাকে আমরা আবাসিক বলবো। এরপরে আছে কোম্পানির জন্য, বাংলাদেশি কোম্পানি অর এনি আদার কোম্পানি, the control and management of whose affairs is situated wholly in Bangladesh in that year। তাহলে ওই ইনকাম ইয়ারে তার ওই কোম্পানির
কার্যক্রম, তার কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট পুরোটাই হোললি বাংলাদেশে হতে হবে, ঠিক আছে, বাংলাদেশে হতে হবে। তাহলে এই আমরা মোটামুটি দেখে নিলাম যে আমাদের রেসিডেন্ট আমরা কাকে বলবো। তাহলে যে এই ক্লজগুলো যখন পূরণ হবে না তখনই আমরা নন রেসিডেন্ট বলবো। রেসিডেন্ট নন রেসিডেন্ট এটা কিন্তু আমরা যেরকম পার্সনসের ক্ষেত্রে বলেছি যে এসএসসিকে ক্লাসিফাই করার একটা বেসিস আমাদের পার্সন, সেরকমভাবে রেসিডেন্ট নন রেসিডেন্টও কিন্তু একটা বেসিস আমরা এসএসসিকে ক্লাসিফাই করি। এবং এটা জানাটা জরুরি, কারণ আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা ভ্যারিয়েশন আছে। যেমন আমাদের যদি রেসিডেন্ট যদি এসএসসি হয় তাহলে তার ফরেন ইনকামটা অ্যাড হয়ে যাবে টোটাল ইনকামের সাথে, কিন্তু নন রেসিডেন্ট যদি হয় তাহলে তার ফরেন ইনকাম আসবে না। আবার রেসিডেন্ট নন রেসিডেন্টের জন্য ট্যাক্স রেটও ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের এটা প্রথমেই জেনে নিতে হবে যে, এবং আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করি ওই রিটার্নে যে ফাইলটা আছে ওটা প্রথমেই কিন্তু আবাসিক না অনাবাসিক একটা টিক চিহ্ন দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আসো রয়্যালটি। রয়্যালটি দেখো কি বলছে, রয়্যালটি মিনস এনি কনসিডারেশন ইনক্লুডিং এনি লামসাম কনসিডারেশন বাট এক্সক্লুডিং, ঠিক আছে। যে এটা কোনো কনসিডারেশন লামসাম মানে বছরে একবারও হতে পারে বা এককালীনও হতে পারে। এক্সক্লুডিং এনি কনসিডারেশন উইচ ইজ ক্লাসিফাইবল অ্যাজ ইনকাম অফ দ্য রেসিপিয়েন্ট আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন। তাহলে ইনকামের মধ্যে একটা হেড হলো, একটা সোর্স হলো আমাদের ক্যাপিটাল গেইন। সেই ক্যাপিটাল গেইনের মধ্যে যদি আমাদের এই রয়্যালটি চলে আসে তখন আমরা এটাকে কিন্তু এর মধ্যে রয়্যালটি বলছি না, সেটা আমাদের ক্যাপিটাল গেইনের একটা অংশ, ঠিক আছে। তাহলে এই যে আমরা কনসিডারেশনটা পাচ্ছি বা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা কী কী কারণে পাচ্ছি, দেখো ফর কী কী কারণে পাচ্ছি। ট্রান্সফার অফ অল অর এনি রাইটস ইনক্লুডিং দ্য গ্র্যান্টিং অফ আ লাইসেন্স ইন রেসপেক্ট অফ আ পেটেন্ট, invention, model, design, secret process or formula or trademarks or similar property. তাহলে এই যে আমাদের পেটেন্ট, ইনভেনশন, মডেল, ডিজাইন, সিক্রেট প্রসেস, ফর্মুলা, ট্রেডমার্ক, সিমিলার প্রপার্টি, এগুলোর লাইসেন্স প্রদানের মাধ্যমে আমি যদি কোনো অধিকার হস্তান্তর করি এবং এই হস্তান্তরের মাধ্যমে যা আমি পাবো, যে প্রদান বা আমি প্রাপ্তি যেটা আমাদের হচ্ছে সেটাকে আমরা রয়্যালটি বলবো। আচ্ছা, এরপরে দেখো বিতে কি আছে, বলছে দ্য imparting of any information concerning the working of or the use of a patent, invention, model, design, secret process or formula or trademark or similar property। তাহলে এখানে এই যে আমাদের এই পেটেন্ট, ইনভেনশন, মডেল, ডিজাইন বা এই ধরনের যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো ইনফরমেশন যদি আমার আদান প্রদানের মাধ্যমে যদি আমি কোনো কিছু গ্রহণ বা দিয়ে থাকি, প্রদত্ত করে থাকি, তাহলে সেটা আমাদের রয়্যালটি হিসেবে গণ্য করা হবে, ইনক্লুড হবে। আচ্ছা, আর এছাড়া আছে দ্য ইউজ অফ এনি পেটেন্ট, ইনভেনশন, মডেল, ডিজাইন, সিক্রেট প্রসেস অর ফর্মুলা অর ট্রেডমার্ক অর সিমিলার প্রপার্টি। তাহলে এই ধরনের সিমিলার প্রপার্টির জন্য আমরা এটা প্রপার্টি ব্যবহার করার জন্য আমরা যদি কোনো কিছু প্রদান করে থাকি বা যে অ্যামাউন্টটা কনসিডার করা হয় সেটাকে আমরা রয়্যালটি বলবো। এরপর আছে দ্য ইম্পার্টিং অফ এনি ইনফরমেশন কনসার্নিং টেকনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল অর সায়েন্টিফিক নলেজ, এক্সপিরিয়েন্স অর স্কিল। তাহলে এই যে আমাদের টেকনিক্যাল, আমাদের ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, সায়েন্টিফিক নলেজ, এক্সপিরিয়েন্স অথবা স্কিল, এগুলোর ব্যাপারে এগুলোর সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি আমি প্রদান করি, তার মাধ্যমে কোনো কিছু গ্রহণ করলে সেটাকে আমরা রয়্যালটি বলছি। এরপর দেখো ইতে বলেছে দ্য ট্রান্সফার অফ অল অর এনি রাইটস ইনক্লুডিং গ্র্যান্টিং অফ আ লাইসেন্স ইন রেসপেক্ট অফ এনি কপিরাইট, literary, artistic or scientific work including films or videotapes or use in connection with television or tapes for use in connection with radio broadcasting. তাহলে রেডিও ব্রডকাস্টিং এর টেপ অথবা টেলিভিশনের ভিডিও টেপ অথবা ফিল্ম, এছাড়া আমাদের কপিরাইট, লিটারারি, আর্টিস্টিক আর সায়েন্টিফিক ওয়ার্ক, ঠিক আছে, এগুলোর যে রাইটস, অধিকার, এগুলো রাইটসের ট্রান্সফার বা হস্তান্তরের মাধ্যমে আমরা যা গ্রহণ করছি সেটাকে আমরা রয়্যালটি বলবো। বাট নট ইনক্লুডিং, কি ইনক্লুড হচ্ছে দেখো, কনসিডারেশন ফর সেল, ডিস্ট্রিবিউশন অর এক্সিবিশন অফ সিনেমাটোগ্রাফি ফিল্মস। তাহলে সিনেমাটোগ্রাফি ফিল্মসের সেল, ডিস্ট্রিবিউশন, এক্সিবিশনের জন্য যে কনসিডারেশন বা যেটা আদান প্রদান হচ্ছে, যে অর্থটা প্রাপ্তি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা রয়্যালটি বলছি না। আচ্ছা, তাহলে এফ এ বলা হচ্ছে আমরা ABCDE পর্যন্ত যা যা পড়েছি, যে ক্লজগুলোতে যা যা পড়েছি, তার কারণে দ্য রেন্ডারিং অফ এনি সার্ভিস, সেজন্য কোনো সার্ভিস যদি আমরা দিই, তাহলে কি বলেছে, দ্য রেন্ডারিং অফ এনি সার্ভিস ইন কানেকশন উইথ এনি অফ দ্য অ্যাফোরসেড অ্যাক্টিভিটিস। তাহলে এই উপরে আমরা যা পড়েছি এই পর্যন্ত, এগুলোর জন্য আমরা যদি কোনো সার্ভিস রেন্ডারিং করি, প্রোভাইড করি, তার কারণে যদি কিছু গ্রহণ করি,
বা কোনো কনসিডারেশন আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা রয়্যালটি বলবো। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম রয়্যালটির মধ্যে কি কি কারণে আমাদের রয়্যালটি হতে পারে বিষয়গুলো। এরপরে আসো স্যালারি। স্যালারির মধ্যে দেখো, স্যালারির মধ্যে কি কি ইনক্লুড আমরা করব, এনি পে অর ওয়েজেস এটা একটা আছে, এনি অ্যানুইটি, পেনশন, গ্র্যাচুইটি এটা আছে। এরপরে আমাদের আছে এনি ফিজ, কমিশন, অ্যালাউন্স, পারকুইজিট অর প্রফিট ইন লিউ অফ অর ইন অ্যাডিশন টু স্যালারি অর ওয়েজেস। ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করব। এছাড়া আছে কি এনি অ্যাডভান্স অফ স্যালারি, আর এটা হলো আমাদের এনি লিভ এনক্যাশমেন্ট। এরকম মোটামুটি এগুলো যা আমাদের অ্যাড হয় স্যালারি হিসেবে, মানে বেসিক স্যালারির সাথেও আমাদের আরও কিছু জিনিস অ্যাড হচ্ছে, সেই সব কিছু মিলিয়ে আমাদের স্যালারি। আমাদের ইনকাম ফ্রম স্যালারি আমি বলেছি আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এগুলো ডিটেলস আমরা পড়বো। আচ্ছা, তাহলে এরপরে আছে ট্যাক্স। ট্যাক্স আমরা কাকে বলছি? Tax means the income tax and includes any additional tax, excess profit tax, penalty, interest, fee or other charges leviable or payable under this ordinance. ঠিক আছে, তাহলে আমাদের এই ইনকাম ট্যাক্সের মধ্যে, ট্যাক্স বলতে আমরা কি বলছি, যে ইনকাম ট্যাক্স অথবা এনি আদার অ্যাডিশনাল ট্যাক্স, এক্সেস প্রফিট, ট্যাক্স, পেনাল্টি, ইন্টারেস্ট, ফি, বা মানে আমি ট্যাক্স না দেওয়ার পরে যে পেনাল্টি বা ফিস হচ্ছে সেটাকে কিন্তু ট্যাক্স বলা হচ্ছে। তাহলে চার্জেস রিপেবল অথবা পেয়েবল যদি হয় এই অর্ডিন্যান্সের আওতায়, তাহলে সেটাকেও আমরা কি বলবো, ট্যাক্স বলবো। ঠিক আছে, তাহলে এই আমাদের ট্যাক্সের ডেফিনেশন। এরপরে আছে দেখো ট্যাক্স ডে। ট্যাক্স ডে আমরা কাকে বলবো? ট্যাক্স ডে বলতে আসলে আমরা বুঝাই যে লাস্ট ডে অফ সাবমিটিং রিটার্ন ফাইল। হ্যাঁ, আমরা যে ট্যাক্স রিটার্ন দাখিল করি সেটা লাস্ট ডেটা কবে হবে। এখানে দেখো বলছে যে ইন দ্য কেস অফ অ্যান এসএসসি আদার দ্যান এ কোম্পানি, কোম্পানি বাদে অন্যান্য যদি এসএসসি হয়, মানে আমরা কোম্পানি ছাড়া যে আর যেগুলো পড়েছি ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাদের জন্য বলা হচ্ছে যে 30th ডে অফ নভেম্বর ফলোইং দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। ঠিক আছে, কোম্পানি বাদে অন্যান্য যে পার্সনস আমরা পড়েছি, পার্সনসের ক্লাসিফিকেশনগুলো আমরা দেখেছি, তাহলে তাদের জন্য বলেছে যে ইনকাম ইয়ারের পরবর্তী 30শে নভেম্বর। ঠিক আছে, 30শে নভেম্বর ডেটে হবে ট্যাক্স ডে, মানে ওই দিন হলো লাস্ট ডেট ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার লাস্ট ডেট। ওই দিনের মধ্যে তোমাকে হিসাব নিকাশ সব ক্লোজ করতে হবে, মানে ট্যাক্স প্রদান করে ট্যাক্স ফাইল দাখিল করতে হবে। আর ফার্মের জন্য দেখো বলছে, কোম্পানির জন্য বলছে ইন দ্য কেস অফ আ কোম্পানি দ্য 15th ডে অফ দ্য 7th মান্থ ফলোইং দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। তাহলে ইনকাম ইয়ারের পরবর্তী 7th মান্থের 15তম দিনে, ঠিক আছে, 15th ডেতে, সেটা হবে তোমার জন্য কোম্পানির জন্য ট্যাক্স ডে। আরেকটা কি বলে দেখো, অর দ্য 15th ডে অফ দ্য সেপ্টেম্বর ফলোইং দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার ওয়ার দ্য সেট 15 ডে ফলস বিফোর দ্য 15th ডে অফ দ্য সেপ্টেম্বর। যদি এমন হয় যে এই যে 15th ডে অফ 7 মান্থ এটা 15 সেপ্টেম্বরের আগে পড়ে যায়, আগে চলে আসে, তাহলে তখন আমাদের 15 সেপ্টেম্বরটাকে আমরা ধরবো ট্যাক্স ডে। আচ্ছা, আরেকটা দেখো আছে কি, দ্য নেক্সট ওয়ার্কিং ডে ফলোইং দ্য ট্যাক্স ডে ইফ দ্য ডে মেনশন ইন সাবক্লজ 1 and 2 ইজ আ পাবলিক হলিডে। এই যে 1 এবং 2-এ, রোমান 1 এবং 2-তে আমরা যেই দিনটাকে ট্যাক্স ডে হিসেবে বলছি, সেই দিন যদি পাবলিক হলিডে হয়, তাহলে তার পরবর্তী যে ওয়ার্কিং ডেটা হবে সেই ওয়ার্কিং ডেটাই হবে ট্যাক্স ডে সেই এসএসসির জন্য। ঠিক আছে, তাহলে ট্যাক্স ডে মানে হলো আমাদের যেই তারিখে রিটার্ন সাবমিট করার লাস্ট ডেটা আমরা ট্যাক্স ডে আমরা বলছি। আচ্ছা, এরপরে দেখো টোটাল ইনকাম। টোটাল ইনকামে এখানে আমরা যেটা পেয়েছি যে টোটাল ইনকাম মিনস দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম রেফার টু দ্য সেকশন 17 কম্পিউটেড ইন দ্য ম্যানার laid down in this ordinance and includes any income which under any provision of this ordinance is to be included in the total income of an SSC. তাহলে একজন এসএসসি যে যে খাতে, অনেকগুলো খাত, আমাদের 7টা সোর্স আছে ইনকামে, তার সাথে অ্যাডিশনাল আরও কিছু আছে। এখানে আমাদের ফরেন ইনকাম আছে, বা স্পাউস বা চাইল্ডের যদি ইনকাম, সে যদি এসএসসি না হয়, তার যদি অ্যাসেসেবল না হয়, তাহলে তার ইনকামটাও অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এবং ফার্মের যদি শেয়ার অফ প্রফিট অফ আ ফার্ম, এই তিনটা সোর্স থেকে আমরা এটাও অ্যাড করি, তাহলে সব মিলে আমাদের টোটাল ইনকাম। তাহলে এই টোটাল ইনকাম
আমরা তাহলে এই অর্ডিন্যান্সের মধ্যে, অর্থাৎ অর্ডিন্যান্সের মধ্যে যেখানে যা ইনকামের কথা বলা হচ্ছে সব ইনক্লুড করার পরে যে ইনকামটা আসছে সেটা আমাদের টোটাল ইনকাম। আরেকটা যে ওয়ার্ল্ড ইনকাম, হ্যাঁ, এই ওয়ার্ল্ড ইনকামের টোটাল ইনকামটা কিন্তু এক না, ওটা আমাদের ওয়ার্ল্ড ইনকামটা আমরা নন রেসিডেন্টের যখন ইনকাম যোগ হয় তখন আমরা সেটাকে ওয়ার্ল্ড ইনকাম বলি। আচ্ছা, তাহলে এরপরে আসো আমাদের ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার আমরা কাকে বলবো? দেখো, ট্রান্সফার বলছে ট্রান্সফার ইন রিলেশন টু আ ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেটের সাথে রিলেটেড, includes the sale, exchange or relinquishment of the asset or the extinguishment of any right therein, but does not include। তাহলে কোনো ক্যাপিটাল অ্যাসেটের সেল, এক্সচেঞ্জ, রিলিনকুইশমেন্ট অফ অ্যাসেট মানে হলো এটা অ্যাসেটটা কি বাতিল বা মানে চেঞ্জ করতে হবে এরকম অবস্থান। এক্সটিংগুইশমেন্ট অফ রাইট মিনস হলো রাইটটা নিঃশেষ হয়ে গেছে, মানে অধিকারটা শেষ হয়ে গেছে বা নিঃশেষিত হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফার করি, যেমন আমরা লিজের ক্ষেত্রে দেখেছি যে অধিকার যখন লিজ এগ্রিমেন্টটা শেষ হয়ে গেল, তার ব্যবহারের অধিকার শেষ হয়ে গেল, তখন সে ট্রান্সফার করে দিচ্ছে, সেরকম কিছু। তাহলে বাট ডাজ নট ইনক্লুড, কী কী জিনিস ইনক্লুড হবে না দেখো, বলছে এনি ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট আন্ডার আ গিফট, bequest, will or any irrevocable trust। তাহলে আমাদের ক্যাপিটাল অ্যাসেটের সাথে যদি গিফট হয়, এটা বিকোয়েস্ট মানে লিগেসি হয়, উইল অথবা ইরেভোকেবল ট্রাস্ট হয়, মানে ইরেভোকেবল ট্রাস্ট মিন যেটা অপরিবর্তনীয়, যেটা চেঞ্জ করা যাচ্ছে, এই ধরনের ট্রাস্ট হয়। তাহলে এই ধরনের যে ট্রান্সফারটা হচ্ছে এই ক্যাপিটাল অ্যাসেটে, সেটাকে কিন্তু আমরা ট্রান্সফার বলবো না। আচ্ছা, তারপরে বলছে এনি ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যাসেট অফ আ কোম্পানি টু ইটস শেয়ার হোল্ডার অন ইটস লিকুইডেশন। তো লিকুইডেশন সম্পর্কে তো আমরা তো গত ক্লাসে অনেক কিছু জেনেছি, মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে। তাহলে লিকুইডেশনের যে শেয়ার হোল্ডারদের ডিস্ট্রিবিউশনটা হয়, আমি বলেছিলাম যে লিকুইডেশনের শেষে শেয়ার হোল্ডার যেটা বাকি থাকে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে অ্যাসেটের সেখানে কোনো ডিস্ট্রিবিউশন হলে সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা ট্রান্সফার বলছি না। তারপরে বলছে যে এনি ডিস্ট্রিবিউশন অফ আ ক্যাপিটাল অ্যাসেট অন দ্য ডিসলিউশন অফ আ ফার্ম or other association of person or on the partition of a Hindu undivided family। তাহলে যদি কোনো ডিস্ট্রিবিউশন ক্যাপিটাল অ্যাসেটের কোনো ডিস্ট্রিবিউশন, ডিসলিউশন অফ আ ফার্মের ডিসলিউশন, লিকুইডেশন আর ডিসলিউশন তো আমরা আগেই জেনেছি। আদার অ্যাসোসিয়েশন অফ পার্সন, মানে অ্যাসোসিয়েশন অফ পার্সনসের যদি কোনো ডিসলিউশন হয়, এছাড়া হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মানে হিন্দু যৌথ পরিবারে যদি কোনো পার্টিশন হয়, হ্যাঁ, বিভক্ত হয়, সেক্ষেত্রে যে ক্যাপিটাল অ্যাসেটের ডিভিশন হচ্ছে বা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটাকে আমরা ট্রান্সফার বলবো না। তাহলে আমরা জেনে নিলাম ট্রান্সফার কি। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট যেটা আছে সেটা হলো ইয়ার আমরা কাকে বলবো? ইয়ার বলছে ইয়ার মিনস ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, আর্থিক বছরকে আমরা ইয়ার বলবো। তাহলে মোটামুটি আমরা জেনে নিলাম আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে যেগুলো স্ট্যাচুটরি রিলেটেড স্ট্যাচুটরি ডেফিনেশনস অ্যান্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে আমরা জানলাম। আমাদের কিন্তু আরও কিছু কিছু কনসেপ্টস আছে যেগুলো আমরা যখন বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়বো, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখে নেব যে আমাদের আর কী কী আছে। তাহলে আমি আজকে এখানেই শেষ করি, আমাদের এই টপিকটা আজকে এখানে শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমি আল্লাহ হাফিজ বলছি। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।